পাকিস্তানে ভেঙে পড়ল এবার পাকিস্তান সেনাবাহিনীর বিমান। পিওকেতে এমন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আসিম মুনিরকে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে পাক সেনাবাহিনীর একটি যুদ্ধ বিমান পিওকেতেই ভেঙে পড়ল। পিওকের বর্তমান অবস্থা, পাকিস্তানের যে চরিত্র, তা আন্তর্জাতিক স্তরে কিন্তু এস্টাবলিশ করে দিয়েছে। এবং ভারতও কালকে স্পষ্ট জানিয়েছে যে আন্তর্জাতিক স্তর অর্থাৎ ওয়ার্ল্ডের সমস্ত মানবাধিকার অর্গানাইজেশন এবার দেখুক কিভাবে পাকিস্তান তাদের দেশের সাধারণ মানুষের উপর নির্বিচারে হত্যা করে। পিওকেতে একের পর এক ইস্যু নিয়ে জর্জরিত পাকিস্তান সরকার। অর্থনৈতিক মন্দা চরম পর্যায়ে চলে গেছে। মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেমন আটা, সেই আটার দাম গগনচুম্বী। বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া। কোনো অবস্থাতেই সাধারণ মানুষ সেখানে বসবাসের মতো পরিস্থিতি যে নেই তা কিন্তু অবিশ্বাস করছে না বা উড়িয়ে দিচ্ছেন না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসিম মুনির এবং পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে রাস্তায় নেমেছেন কাতারে কাতারে মানুষ। যে মানুষদের উপর নির্বিচারে AK-47 রাইফেল দিয়ে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী, যেই গুলিতে আজকের দিনে প্রায় 30 জনের বেশি মৃত্যু হলেও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রায় 300-এর বেশি পাকিস্তানের সাধারণ নাগরিক। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানে একটি যুদ্ধ বিমান কার্যত ভেঙে পড়ল। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী দৈন্য দশা আন্তর্জাতিক স্তরে যেমন এস্টাবলিশড হলো, ঠিক একইভাবে পাকিস্তানের সাধারণ মানুষ এবার বুঝতে পারছে যে পাকিস্তানকে বিশ্বাস করে তারা আসলে কত বড় ভুলটি করেছে। দেখুন, পিওকে অর্থাৎ ভারতবর্ষের কাশ্মীর, সেই কাশ্মীরের একটি অংশকে জোর করে দখল করে রেখেছে পাকিস্তান। সেই পাকিস্তানের সাধারণ মানুষ এবং ভারতবর্ষের কাশ্মীরের সাধারণ মানুষ খালি চোখে দুই দেশের সরকারের পার্থক্যটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে। কালকে পাকিস্তানে যখন তাদের দেশের সাধারণ নাগরিকদের উপর এই ধরনের নির্বিচারে হত্যা করার ঘটনা উঠে এলো, ঠিক তখন কাশ্মীরে ভারত উদ্বোধন করলো জজিলা টানেল। যে জজিলা টানেলের দৈর্ঘ্য 13 কিলোমিটার এবং এটি প্রায় 11,500 ফুট উচ্চতায় কিন্তু বানিয়েছে ভারত। এবং দুনিয়ার কিছুদিনের মধ্যে সিঙ্গেল টিউব লংগেস্ট টানেল হিসেবে স্বীকৃতি পাবে এই জজিলা টানেল, যা সরাসরি লাদাখ এবং কাশ্মীরকে সংযুক্ত করবে। অর্থাৎ একদিকে পাকিস্তান সেনাবাহিনীর হানাদারি আক্রমণ তাদের দেশেরই মানুষের উপর, অন্যদিকে কাশ্মীরকে উন্নয়নে ভরিয়ে দিতে চলেছে ভারত সরকার। এবং দুই দেশের সাধারণ মানুষ খালি চোখে দেখতে পাচ্ছে যে দুই দেশের সরকার তাদের দেশের মানুষকে নিয়ে কি ধরনের ট্রিটমেন্ট করে। ভারতের পক্ষ থেকে পরিষ্কার প্রশ্ন তোলা হয়েছে, কোথায় গেল আন্তর্জাতিক সংগঠন? যে মানবাধিকার সংগঠনগুলো কথায় কথায় ভারতেরকে নিয়ে স্টেটমেন্ট দেয়, পাকিস্তানের যে ঘটনা ঘটেছে তার 10% যদি ভারতে হতো, যে মানবাধিকার সংগঠনগুলো এতক্ষণে ঝাঁপিয়ে পড়তো, তারা আজকে চুপ কেন? কিছুদিন আগে আমেরিকার পক্ষ থেকে শ্রম কোড অর্থাৎ লেবার আইন নিয়ে একাধিক মন্তব্য করা হয়েছিল এবং তারা ভারতের উপর ট্যারিফ লাগিয়ানোর চেষ্টা করেছে শুধুমাত্র ভারতের শ্রম আইন নির্দিষ্টভাবে মানা হয়নি এই দাবি তুলে। আর আজকে যখন কাতারে কাতারে সাধারণ মানুষের উপর পাকিস্তান নির্বিচারে গুলি চালাচ্ছে, তখন উল্লেখযোগ্যভাবে রাষ্ট্রসংঘের মতো বিদেশি দালাল সংগঠন কার্যত মুখে কুলু পেটেছে, যা মানবাধিকার লঙ্ঘন তা তারা আজকে প্রকাশ্যে এসে বলতে পারছে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের আরো একটা জয় কিন্তু এলো জাতিসংঘে। বালুচিস্তান লিবারেশন আর্মি, যা এখন পাকিস্তানের প্রধান মাথা ব্যথার কারণ, ঠিক তাকে আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ করার জন্য চীন ও পাকিস্তান একই সঙ্গে গুটি সাজিয়েছিল। বালুচিস্তানের মুক্তিযুদ্ধের এই লড়াইয়ে বালুচিস্তান লিবারেশন আর্মি দুর্ধর্ষ তাদের উইং মজিদ ব্রিগেডকে সামনে নামিয়ে দেয় পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে। প্রতিনিয়ত সেনাবাহিনীকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে এই বালুচিস্তান লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড। কিন্তু রাষ্ট্রসংঘের মতো একটি জায়গায় এই মজিদ ব্রিগেড অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মিকেই নিষিদ্ধ বা সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে গণ্য করার একটা চেষ্টা করা হচ্ছিল পাকিস্তানের পক্ষ থেকে বিশ্বমঞ্চে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই ভোটাভুটি তারা কিন্তু হেরে যায়। অর্থাৎ চীন এবং পাকিস্তান এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করলেও আন্তর্জাতিক বহু শক্তিধর রাষ্ট্র কিন্তু তাকে সহমত করে জানায়নি। রাষ্ট্রসংঘে পরিষ্কারভাবে আজকে একটা অদ্ভুত ভোটাভুটি উঠে আসে। সেই ভোটাভুটিটা কেন ভারতের জন্য ইম্পর্টেন্ট সেটাও আজকে এই ভিডিওতে আমি আলোচনা করছি। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন, তাহলে বুঝবেন এক্স্যাক্টলি ভারতবর্ষ করেছেটা কি। ভারত এক্ষেত্রে পশ্চিমা বিশ্বের একাধিক রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে জাতিসংঘের 1267 কমিটিতে এই পার্টিকুলার গোষ্ঠীকে
ব্ল্যাকলিস্ট করতে দেয়নি। অর্থাৎ চীন বছরের পর বছর ধরে প্রমাণের অভাব অজুহাত দেখিয়ে ভেটো দিয়েছে। ভারতের কূটনৈতিক মহলে দীর্ঘদিনের ক্ষোভ ছিল যে চীন মানে পাকিস্তানকে যেভাবে দিনের পর দিন ইনডাইরেক্টলি সাপোর্ট করছে এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে একাধিক অপারেশনে মদত করছে, তা কিন্তু বন্ধ করতে হবে চীনকে, তা কিন্তু ভারত পরিষ্কারভাবে বলেছে। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীনও চেয়েছিল পাকিস্তানের বালুচিস্তান লিবারেশন আর্মি নিষিদ্ধ ঘোষণা হোক, এবং নিষিদ্ধ ঘোষণা হলেই তারা পাকিস্তানের যে প্রজেক্ট সিপেক করিডর তা নাকি তারা করতে পারবে। কিন্তু ভারত এক্ষেত্রে পশ্চিমা বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে নেয় এবং জাতিসংঘের নির্দিষ্ট কমিটি, অর্থাৎ জাতিসংঘের 1267 নামক যে কমিটি আছে, সেখানে এই বিএলএ কে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এদের বিপক্ষে নির্দিষ্ট প্রমাণ নেই এবং এরা যে সন্ত্রাসবাদী সংগঠন তার বিপক্ষে পার্টিকুলার কোনো যুক্তি চীন বা পাকিস্তান কারোর পক্ষে দেওয়া সম্ভব হয়নি। ফলে পাকিস্তান এদেরকে আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ ঘোষণা করতে আজকে পারল না, যা আলটিমেটলি চীন ও পাকিস্তানের বড় হার। 2025 সালের মার্চ মাসে জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করেছিল এই বালুচিস্তান লিবারেশন আর্মি এবং এরপর প্রায় পাকিস্তানে 31 জন সেনাবাহিনী মারা যায়। রাষ্ট্রসংঘের মতো একটি জায়গায় পাকিস্তান কিন্তু এই দাবিটি তুলেছিল এবং পাকিস্তানকে সাপোর্ট করেছিল চীন। তাদের লক্ষ্য ছিল বিএলএ কে গ্লোবাল টেরোরিস্ট ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক সাহায্য বন্ধ করতে হবে এবং চীনের নাগরিকদের সুরক্ষায় বালুচিস্তানে চীনা সেনা নামানোর মতো আইনি বৈধতা তারা রাষ্ট্রসংঘে কিন্তু জোগাড় করতে চেয়েছিল, যা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেয় ভারত এবং পশ্চিমা জোট। পরিষ্কার বলা হয় বালুচিস্তান লিবারেশন আর্মিকে এই ধরনের নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা যাবে না। অর্থাৎ একদিকে পিওকেতে যেমন পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধজাহাজ ভেঙে পড়ল, অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি নিষিদ্ধ ঘোষণা করা হলো না, তাও কিন্তু পাকিস্তানের জন্য ডিপ্লোম্যাটিক স্তরে বড় একটা হার। এর পিছনে আমেরিকারও একটা খেলা আছে বলে আমার ব্যক্তিগত অভিমত। আমেরিকা চেয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করতে, তাই তারা তাদের অফিসিয়াল ডকুমেন্ট অনুযায়ী বালুচিস্তান লিবারেশন আর্মিকে টেরোরিস্ট গ্রুপ হিসেবে আখ্যা দিয়েছে। কিন্তু রাষ্ট্রসংঘের মতো জায়গায় তারা কিন্তু চীন এবং পাকিস্তানের এই দাবিকে সমর্থন করলো না। অর্থাৎ তারা বিশ্বমঞ্চে বালুচিস্তান লিবারেশন আর্মিকে টেরোরিস্ট গ্রুপ আখ্যা দেওয়ার পক্ষে কিন্তু ছিল না, কারণ তারা যদি এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে টেরোরিস্ট হিসাবে ঘোষণা করতে পারতো আন্তর্জাতিক স্তরে, তাহলে এখানে চীনের জন্য রাস্তাটা কিন্তু উন্মুক্ত হয়ে যেত। চীন ইন্দো প্যাসিফিকে নিজেদের ডমিনেন্স বজায় রাখতো এবং পাকিস্তানের পিওকে অঞ্চলে একাধিক বালুচিস্তান রিলেটেড অঞ্চলে তাদের প্রভাব কিন্তু বৃদ্ধি পেত। অর্থাৎ এটি একটি ভারতের নিখুঁত চাল, যার সাপোর্ট করলো পশ্চিমা বিশ্ব আমেরিকা, এবং একই দিকে পিওকেতে তাদের যুদ্ধ জাহাজ তাসের ঘরের মতো ভেঙে পড়লো। সব মিলিয়ে উত্তপ্ত ভারতের সীমান্ত পারের রাজনীতি। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।